কাঞ্চনপুর নামক একটি গ্রাম ছিল। সেই গ্রামেই বাস করত এক জেলে। সে প্রতিদিন নদীতে মাছ ধরতে যায়। সেরকমই একদিন বিকেল বেলা সে জেলে নদীতে মাছ মারতে গেল। যাই, আজকে বরং তাড়াতাড়ি নদীতে যাই। আজ যেন ভগবানের কৃপায় অনেকগুলো মাছ পাই। সেই মাছ বিক্রি করে ঋণ শোধ করতে হবে। এই বলে গোপাল হাঁটতে লাগলো আর নৌকা দিয়ে নদীর মাঝখানে যেতে লাগলো আর জাল ফেলতে লাগলো। কিছুক্ষণ অপেক্ষা করে জাল তুললো, কিন্তু কোনো মাছ উঠলো না। তখন গোপাল বলল, আরে, এ কি? আজকে তো কোনো মাছই উঠতেছে না। কি হলো আজকে? দেখি, আবার জাল ফেলে দেখি। এসব বলে গোপাল আবারও জাল ফেললো। এইবার গোপালের জালে শুধু একটা মাছ উঠলো। এসব দেখে গোপাল অনেক দুশ্চিন্তায় পড়ে গেল। গোপালের মন অনেক খারাপ হয়ে গেল আর বলতে লাগলো, এ তো দেখছি আমার খাওয়ার মাছই উঠাতে পারলাম নে। তাহলে কি বিক্রি করব? না না, মাছ উঠাতেই হবে। যাই, আরো একটু দূরে যাই। দূরে গেলে হয়তো মাছ পাবো। এই বলে গোপাল আরো ভিতরে গেল আর জাল ফেলতে লাগলো। একটা দুইটা মাছ উঠলো। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেতে লাগলো, কিন্তু ভালো কোনো মাছ উঠলো না। তখন গোপাল বলল, না, সন্ধে হচ্ছে, কিন্তু কোনো মাছ পেলাম না। দুইটা তিনটা মাছ উঠেছে। এটা নিয়েই বরং বাড়িতে চলে যাই। তারপর গোপাল বাড়ির দিকে আসতে লাগলো। বাড়িতে আস্তে আস্তে রাত হয়ে গেল আর গোপাল বাড়িতে এলো। তখন গোপাল তার বউকে ডাকতে লাগলো। গিন্নি, ও গিন্নি। এখন তোমার বাড়িতে আসার সময় হলো? কোনো রান্না করতে পারিনি। ঘরে যে কোনো খাবার নেই, কি রান্না করব? ছেলেটা যে না খেয়েই ঘুমিয়ে পড়েছে। আমিও যে আজ বেশি মাছ পাইনি। দুইটা তিনটা মাছ পেয়েছি। এই মাছই বরং আজ রান্না করো। এভাবে কি সংসার চলবে গো? কি আর করবো গিন্নি, কাল আবারও যাবো মাছ মারতে। দেখি কি হয়। এখন বরং তাড়াতাড়ি রান্না করো, বড্ড খিদে পেয়ে গেছে। তারপর গোপালের বউ রান্না করতে লাগলো আর তারপর তারা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা গোপাল আবারও জাল নিয়ে নদীর দিকে যেতে লাগলো। তখনই গোপালের সাথে একটি লোকের দেখা হলো। সেও গোপালের মতো মাছ মারতো। গোপালকে দেখে সেই লোকটি বলল, আরে গোপাল দাদা যে, তা এই সকাল সকাল কোথায় যাচ্ছ? কই আর যাবো, দেখতেই তো পাচ্ছো হাতে জাল, মাছ মারতেই যাচ্ছি। তা তোমার কি খবর শুনি? আমার খবর তো অনেক ভালো। কাল 2000 টাকার মাছ বিক্রি করেছি, খুব লাভ হয়েছে। এসব আপনি কি বলছেন দাদা? আর আমি সারাদিন থেকেও কোনো মাছই পাই না। তা কোন নদীতে মাছ মারেন আপনি দাদা? আরে তুমি যে নদীতে যাও, আমিও তো সেই নদীতেই যাই, কিন্তু আমি ওই ভিতরে যে জায়গাটা আছে ওই দিকে যাই। ওইখানে অনেক মাছ আছে, একবার জাল ফেললেই অনেক মাছ। কিন্তু আমি তো শুনেছি ওই জায়গাটা অনেক ভয়ঙ্কর। ওখানে নাকি অনেক কিছু আছে। এই জন্যই আমি যাই না ওইদিকে। কিন্তু কি আর করার, জীবন তো বাঁচাতে হবে। আর এজন্যই নিজের জীবন বাজি রেখে ওখানে যাই। তা থাকো, আমি এখন বাড়িতে যাই। আচ্ছা দাদা, ঠিক আছে। এই বলে সেই লোকটি সেখান থেকে চলে গেল। তখনই গোপাল মনে মনে ভাবতে লাগলো, আমিও বরং ওই জায়গায় যাই, দেখি ভালো মাছ পাই কিনা। একবার গিয়ে তো দেখি। এই বলে গোপাল সেইখানে গেল আর জাল ফেলে মাছ মারতে লাগলো।
আর প্রথম জালেই গোপাল অনেকগুলো মাছ পেল। আরে বাহ, প্রথম জালেই এতগুলো মাছ! আমার তো কপালটাই খুলে গেল। এরপর গোপাল অনেকগুলো মাছ ধরলো আর তারপর সেগুলো মাছ বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিল আর অনেকগুলো টাকাও পেল। তারপর গোপাল বাড়িতে চলে এলো আর তার বউকে সব কথা খুলে বলল। তখন গোপালের বউ বলল, এটা তো খুবই ভালো কথা, কিন্তু আমার একটু ভয় লাগছে, যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়। আরে না না বউ, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি সাবধানে মাছ মারবো। এভাবেই অনেক দিন যেতে লাগলো। গোপাল প্রতিনিয়ত সেই নদী থেকে মাছ মারতে লাগলো আর সেই মাছ বিক্রি করে অনেক টাকা পেতে লাগলো। আর এমন করতে করতেই গোপালের মনে লোভ জাগলো। সেরকমই একদিন গোপাল জাল নিয়ে মাছ মারতে আসলো। আজও যেন প্রতিদিনের মতো অনেকগুলো মাছ পাই। এই বলে গোপাল জাল ফেলে মাছ মারতে লাগলো। আরে বাহ, প্রথমবারে এতগুলো মাছ! এই বলে গোপাল আবারও জাল ফেলতে লাগলো। তখনই সে নদী থেকে এক জলপরী উঠে এলো। পরীকে দেখে গোপাল ভয় পেয়ে গেল। আরে কে কে তুমি? আমি এক পরী, জলপরী। আমি এই নদীতেই থাকি। তুই তো প্রতিদিন আমার এই জায়গায় এসে আমার নদীর মাছ তুলে নিয়ে যাস, কিন্তু কালকের পর থেকে তুই আর এখানে আসবি না। যদি তোকে আর কখনো এখানে দেখি তাহলে তোকে আমি ছাড়বো না। এরকম করো না জলপরি, এখানে এসে মাছ না মারলে যে আমি আমার সংসার চালাতে পারবো না। আমাদের না খেয়ে মরতে হবে, আমাকে সাহায্য করো। ও, তাহলে শোন, আমি তোকে সাহায্য করব। তোকে আমি এক গড়া মোহর দেব। তুই কি সেটা নিতে চাস? হ্যাঁ হ্যাঁ, নিতে চাই, দিন দিন, আমাকে এক ঘড়া মোহর দিন। এক ঘড়া মোহর দিব ঠিকই, তবে এক শর্ত আছে। শর্ত? কি শর্ত আবার? তোকে আমি এক ঘড়া মোহর দিব, কিন্তু এমনি নয়। তুই তোর সন্তানের বিনিময়ে এই এক ঘড়া মোহর নিতে পারবি। তুই কি এই শর্ত মানতে রাজি আছিস? এ কেমন শর্ত? সন্তানের বিনিময়ে আমাকে এক ঘড়া মোহর নিতে হবে? হ্যাঁ, তুই রাজি থাকলে আমাকে বল, তবেই আমি তোকে এক ঘড়া মোহর দিতে পারবো। জলপরীর মুখে এসব কথা শুনে গোপাল একটু দুশ্চিন্তায় পড়ে গেল। সে বুঝতে পারলো না সে কি করবে। অনেক ভেবে চিন্তে সে পরীকে একটি সিদ্ধান্ত জানালো। আমি আমার সন্তানের বিনিময়ে এই এক ঘড়া মোহর চাই না, কারণ এই এক ঘড়া মোহর কয়েক বছর পরেই শেষ হয়ে যাবে। কিন্তু আমার সন্তান আমার সাথে সারা জীবন থাকবে। আমি বাবা হয়ে আমার সন্তানকে হারাতে চাই না। তোমার এক ঘড়া মোহর আমার চাই না জলপরি। গোপালের মুখে এসব কথা শুনে জলপরী অনেক খুশি হয়ে গেল আর বলল, তুমি অনেক ভালো। আমি তোমাকে দেখতে চেয়েছিলাম তুমি তোমার সন্তানকে কতটুকু ভালোবাসো, আর তুমি এই মোহরের প্রতি কোনো লোভ করনি। তাই আমি তোমাকে বিনা শর্ত ছাড়াই এই মোহরগুলো দিতে চাই। এসব শুনে গোপাল অনেক খুশি হয়ে গেল। তখন জলপরী সে মোহরগুলো গোপালকে দিয়ে সেখান থেকে চলে গেল। আর গোপালও বাড়িতে চলে এলো আর তার বউকে সব কথা খুলে বলল। তাই নাকি গো? ওই জলপরি তো আমাদের অনেক উপকার করলো। লোভ না করে সৎ পথে চললে সব দিকেই ভালো হয়। তুমি একদম ঠিক বলেছো গিন্নি, এবার আর আমাদের কোনো অভাব থাকবে না। এই এক ঘড়া মোহর আমাদের জীবন পাল্টে দেবে। আমাদের নিজেদের সাথে সাথে আমরা সকলের অনেক উপকার করব, সাহায্য করব। তাহলে দেখবে
আমাদের জীবন অনেক সুন্দর হবে। তুমি একদম ঠিক কথাই বলেছো গিন্নি। গোপাল ও তার বউ এক খরা মোহর পেয়ে অনেক খুশি হয়ে গেল। এরপর থেকে তারা ধনী হয়ে গেল ও গ্রামবাসীদেরকেও সাহায্য করতে লাগলো। তারা সকলেই সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। আরে আরে, কত বেলা হইয়া গেছে, তাড়াতাড়ি যাই, মনে হয় অনেকজন আইছে। এই বলে সুজন মাছি বাড়ি থেকে বের হতে লাগলো। সে থাকতো কুসুমতলি নামক একটি গ্রামে, আর সে ছিল এক মাছি। তার সাথে সাথে সে নদীতে গিয়ে মাছও মারতো। সুজন বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে তার বউ তাকে ডাকতে লাগলো। আরে কি গো, তুমি যে চলে যাচ্ছ, খাবার খাবে না? না না বউ, এখন খাওয়ার সময় নাই, আইয়া খামু। এই বলে সুজন সেখান থেকে চলে গেল, আর তার হাতে একটি জালও ছিল। নদীর কাছে গিয়ে দেখে সেখানে অনেক লোক তার জন্য অপেক্ষা করছে। তখন সুজন বলে, কতজন মানুষ আমার জন্য অপেক্ষা করতাছে, যাই যাই, তাড়াতাড়ি যাই। তারপর সুজন তার নৌকার কাছে গেল। তখন সে লোকগুলো তাকে বলতে লাগলো, আরে দাদা, কতক্ষণ থেকে তোমার অপেক্ষা করছি। আরে দাদা, খুব দেরি হইয়া গেল, চলেন চলেন, নৌকাতে উঠেন। সবই তো বুঝলাম, তোমার হাতে আবার জাল কেন? মাঝির পাশাপাশি জেলে হয়ে গেল নাকি? হ্যাঁ দাদা, আপনাদের পৌঁছায় দেওয়ার পর আমি মাছ মারমু, এই জন্যই জাল লইয়া আইছি। ও, তোমারই তো ভালো দাদা, একসাথে দুইটা কাজ করতে পারবে। চলো চলো, এখন যাই, অনেক দেরি হয়ে গেছে। তারপর সুজন নৌকা চালাতে লাগলো আর তাদেরকে পৌঁছে দিল, আর মাছ মেরে বাড়িতে চলে এলো। আর সুজন তার বউকে ডাকতে লাগলো। গিন্নি, ও গিন্নি, দেখো আজ কতগুলো মাছ লইয়া আইছি। দেখি দেখি, কতগুলো মাছ পেলে? আরে তাই তো, আজকে তো তুমি অনেকগুলো মাছ পেয়েছো। দাও দাও, আমি বরং এগুলো রান্না করি। হ, এই নাও। তারপর সুজনের বউ সে মাছগুলো নিয়ে রান্নাঘরে চলে গেল আর রান্না করতে লাগলো। এভাবে তাদের ভালোভাবে দিন যাচ্ছিল। আর একদিন সুজনের বউ সুজনকে বলল, আমি আমার বাপের বাড়ি চলে গেলাম, মাকে অনেক দিন থেকে দেখি না। তুমি তো সেদিনই গেলা, আবার যাইবা মানে? সেদিন আর কোথায়, 2 দিন পার হয়ে গেছে। আমি অত কথা শুনতে চাই না, বুঝলে তুমি, আমি চললাম। এই বলে সুজনের বউ সেখান থেকে চলে গেল। তখন সুজন বলতে লাগলো, কি বউরে বাবা, আমাকে একবার যেতেও বললো না। আমি আর আমি আর কখনো শ্বশুর বাড়িতে যাবই না। এই বলে সুজন তার নৌকার কাছে চলে গেল। তখনই সেখানে একটি মহিলা এলো আর সুজনকে বলতে লাগলো, এই যে দাদা, শ্যামলপুর গ্রামে যাবেন? সেটা তো অনেক দূরে, ওইখান থেকে বাসায় ফিরতে ফিরতে আমার তো অনেক দেরি হয়ে যাবে। চলেন না দাদা, আমার যে ওই গ্রামে যেতেই হবে। আমি আপনাকে বেশি টাকা দিব, তবুও চলেন। তারপর সুজন সে মহিলাটিকে নৌকাতে উঠিয়ে নিল আর তারা যেতে লাগলো। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল আর তারা পৌঁছে গেল। তখন সুজন বলল, এই যে, আমরা আপনার গ্রামে চলে এসেছি। এই নেন আপনার টাকা। তারপর সুজন সে মহিলার কাছ থেকে টাকা নিল আর সেখান থেকে চলে আসতে লাগলো। তখনই সুজন ভাবতে লাগলো, আমি বরং এখান থেকে কিছু মাছ তুলি, দেখি মাছ পাওয়া যায় কিনা। এই দিক তো কোনোদিন আসিনি,
ভালোই হলো, মাছও পেতে পারি। এই বলে সুজন আসতে লাগলো আর জাল ফেলতে লাগলো, আর ভালোই মাছ পেলো। আরে বাহ, ভালোই তো মাছ পেলাম। এইখানে তো অনেক মাছ। যাই, মাছ মারতে মারতে বাসায় যাই। মাছও হলো, বাসায়ও যাওয়া হলো। তারপর সুজন সেইখান থেকে আসতে লাগলো আর মাছ মারতে লাগলো। আর অনেক রাত হয়ে যেতে লাগলো। তখনই সুজন বলতে লাগলো, যাই, এখন বাড়িতে যাই। অনেক রাত হয়ে গেছে, আর মাছ মারতে হবে না। তখনই সেই সময় অনেক জোরে জোরে সমুদ্রের ঢেউ আসতে লাগলো। এত জোরে ঢেউয়ের কারণে সুজনের হাত থেকে জালটি পড়ে গেল। হায় হায়, আমার তো জালটা পানিতেই পড়ে গেল। এত ঝড় আসলো কোথা থেকে? তারপরেই এত জোরে ঢেউ আর ঝড়ের কারণে সুজন তার নৌকা ভালোভাবে চালাতে পারলো না। আর তখনই তারা নৌকা সহ ডুবে গেল। আহ 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 এত ঢেউ আর ঝড়ের কারণে সুজন ভালোভাবে সাঁতার কাটতে পারলো না আর ডুবে গেল। পরদিন সকালে সে একটি দ্বীপে গিয়ে পৌঁছালো। আর তখনই সুজনের জ্ঞান ফিরল। আরে, এ আমি কোথায় চলে এলাম? এখানে সবকিছু এরকম দেখতে কেন? সবকিছুই সোনালী রঙের, একদম মাটি সহ। সুজন কিছুক্ষণ অবাক হয়ে আশেপাশে তাকাতে লাগলো। সবকিছু এরকম সোনালী রঙের দেখে সুজন খুশিতে আত্মহারা হয়ে উঠল আর চারপাশ ঘুরে ঘুরে দেখতে লাগলো। এমন সময় সাগরের তীর থেকে এক জলপরী সাদৃশ্য হলো। সুজন জলপরীকে দেখে ভয় পেতে লাগলো। কে 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 তুমি? তুমি এরকম দেখতে কেন? আমাকে তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আর আমি হলাম এক জলপরী, আর আমি দেখতে এরকম। ও, তুমি জলপরী? আমি জলপরীর কথা অনেক শুনেছি, আর আজ নিজের চোখেই দেখলাম। জলপরী আসলেই অনেক সুন্দর দেখতে। আমি তোমাকে অনেক কিছু দিতে চাই যা তোমার অনেক কাজে লাগবে। আমার এই দ্বীপে যেই আসে আমি তাকে সাহায্য করি। তুমি সত্যি বলছো জলপরী? তুমি আমাকে অনেক কিছু দিবে? হ্যাঁ, সত্যি দিব। এই বলে সে জলপরী সুজনকে এক হাড়ি স্বর্ণ মুদ্রা আর একটি সোনার নৌকা দিল। এসব দেখে সুজন অনেক খুশি হয়ে গেল। আরে, সোনার নৌকা, এত সুন্দর, আরো এতগুলো স্বর্ণ মুদ্রা। তোমায় অনেক ধন্যবাদ জলপরী, আমাকে এত কিছু দিয়ে সাহায্য করার জন্য। তুমি এগুলো নিয়ে চলে যাও, এগুলো তোমার অনেক কাজে লাগবে। এই বলে জলপরী সেখান থেকে চলে গেল। আর সুজনও সেইগুলো জিনিস আর সোনার নৌকা করে বাড়িতে চলে এলো। আর সুজন তার বউকে সব ঘটনা খুলে বলল। এসব তুমি কি বলছো গো? এসব কিছু আমাদের? হ্যাঁ গো গিন্নি, এ সবই আমাদের। এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। তুমি ঠিক কথাই বলেছো গো। এরপর থেকে সুজন ও তার বউ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। গোপালগঞ্জ গ্রামে দুই দম্পতি বাস করত। এক দম্পতি হলো বিনা আর কদম। তাদের অভাবী সংসার, ছোট একটা মেয়ে আছে। কোনো রকমে তাদের দিন চলে যেত। অন্যদিকে কমলা আর বকুল ছিল হিংসুটে। তাদের সংসার বেশ ভালোই চলতো। একদিন গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? আমাকে দুমুঠো খেতে দাও দেখিনি। খেতে দিব? কি খেতে দিব শুনি? ঘরে কিচ্ছুটি নেই। মেয়েটা যে খিদের জ্বালায় কান্না করছে। ভালো লাগে না এসব। আর কবে যে এই অভাব আমাদের দূর হবে?
কি করব গো গিন্নি, কোনো যে কাজ পাচ্ছি না। যেটুকু ফসল হয়েছে বিক্রি করে বেশ কয়েকদিন চলা যাবে। আচ্ছা, আমি জমিতে গেলাম গো, দেখো কারো কাছে ধার পাওয়া যায় কিনা, মেয়েটাকে কিছু এনে খাওয়াও। এ কথা বলে কদম মন খারাপ করে তার জমিতে যায়। আর এই অভাবের সংসারে খেয়ে না খেয়ে কোনো রকমে দিন কাটাতে হতো। কদম যখন ফসল তুলছিল তখন সেখানে বকুল আসে আর বলে, কি গো কদম দাদা, তোমার ফসল কেমন হয়েছে গো? আর বলিও না দাদা, টমেটো চাষ করেছিলাম, বেশি ফলন হয়নি। যা হয়েছে কোনো রকম সংসারটা চলবে আর কি। তা দেখলাম তোমার লাউয়ের চাষ বেশ ভালো হয়েছে, তুমি তো অনেক লাভ করবে গো। হা 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 হা, তা হবে মোটামুটি। তা এবার কি রোপণ করবে? এই তো দাদা, ভাবছি ফসলগুলো তুলে লাউ চাষ করব। তা দাদা, আমাকে একটু তুমি সাহায্য করিও। এ কথা শুনে বকুলের মুখটা চুপসে গেল আর সে মনে মনে বলতে লাগলো, বেটা বলে কি লাউ চাষ করবে? তাহলে তো আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে। না না, এ আমি হতে দিব না। কি গো দাদা, কি ভাবছো, করবে তো আমাকে সাহায্য? হ্যাঁ হ্যাঁ, করব। তা দাদা, আমি আসি গো। এ কথা বলে বকুল সেখান থেকে চলে যায়। আর কদম টমেটো তুলে সেগুলো বাজারে বিক্রি করে বেশ কিছু টাকা পায়। বাহ, হাতে টাকা পেয়ে বেশ ভালো লাগছে। আজ ব্যাগ ভরে বাজার নিয়ে যাব, গিন্নি অনেক খুশি হবে। আর কিছু লাউয়ের বীজ নিব। বকুল দাদা তো লাউ চাষ করে বেশ লাভবান হয়, আমি তাই লাউ চাষ করতে চাচ্ছি। এরপর কদম অনেক বাজার করে আর লাউয়ের বীজ কিনে বাসায় চলে যায়। আর খুশি মনে বিনাকে ডাকতে থাকে। গিন্নি, গিন্নি, কোথায় গেলে গো? দেখো কত বাজার নিয়ে এসেছি। ও মা, হ্যাঁ গো, এত বাজার! তা টাকা কোথায় পেলে গো? জমিতে কিছু টমেটো হয়েছিল, সেগুলোই বিক্রি করেছি। এবার লাউ চাষ করব গো। এবার লাউ চাষ করব গো। পাশের বাড়ির বকুল দাদার লাউয়ের বাম্পার ফলন হয়েছে। তাই নাকি গো? হ্যাঁ হ্যাঁ, তাই করো বটে। কিন্তু বকুল দাদাদের আমার বেশ সুবিধার মনে হয় না। ওরা কি আমাদের লাউ চাষ করতে দিবে? হ্যাঁ হ্যাঁ, দিবে, তুমি চিন্তা করো না তো। যাও যাও, রান্না করো গিয়ে, আজ পেট পুড়ে খাবো। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। কদম তার জমিতে লাউ চাষ করে আর অনেক ফলনও হয়। এ দেখে বকুল আর তার স্ত্রী কমলা বলে, হ্যাঁ গো, কদম দাদার তো বেশ লাউ ধরেছে। আমাদের তো এবার অত ফলন হয়নি। এবার আমাদের থেকে কদম দাদারা বেশি লাভ করবে। না না, এই আমি হতে দিব না। কি মনে করেছে আমার থেকে উপরে যাবে? আমি কখনো হতে দিব না। তুমি শুধু দেখো আমি কি করি। একদিন কদম তার জমিতে লাউয়ের গাছ পরিচর্যা করছিল। এমন সময় সেখানে বকুল আসে। কি গো দাদা, কি করছো? এই যে দাদা, গাছের পাতাগুলো কেমন যেন কুঁকড়ে যাচ্ছে, একটু পরিচর্যা করছি। দাদা, এমনি হবে না গো, গাছে ঔষধ দিতে হবে। আমার গাছেও এমন হয় গো। কিন্তু দাদা, কি ঔষধ দিতে হবে আমি তো জানি না। তুমি আমাকে ঔষধ দিও, আমি পরে তোমাকে দিয়ে দিব। ঠিক আছে ঠিক আছে, তুমি এক সময় আমার বাসায় গিয়ে নিয়ে এসো।
বোকা কদম বকুলের চালাকে বুঝতে পারেনি। সে বকুলের বাড়িতে গিয়ে ঔষধ নিয়ে এসে লাউ গাছে দেয়। তারপর সে বাড়িতে চলে যায়। কি গো, আমাদের লাউ গাছ কেমন হয়েছে? অনেক লাউ ধরেছে গো। এবার লাউ বিক্রি করে আমাদের সব অভাব দূর হবে। দুদিন ধরে যাই না জমিতে। এতদিনে লাউ বড় হয়ে গেছে। আমাকে একটু খেতে দাও, তারপর দুজনে গিয়ে আজ লাউ তুলবো। কদমরা যখন এসব বলা বলি করছিল, তাদের মেয়ে সেখানে আসে আর বলে, বাবা বাবা, তুমি আমাকে নতুন জামা কিনে দেবে? আমার বান্ধবীদের অনেক জামা, কিন্তু আমার নেই। বলো না বাবা, নিয়ে দিবে? হ্যাঁ রে মা, লাউ বিক্রি করে তোকে একটা সুন্দর জামা নিয়ে দিব। এখন খেয়ে নে মা। সত্যি বলছো বাবা? তুমি অনেক ভালো। চলো আমরা খেয়ে নেই। এরপর কদম আর তার মেয়ে খেয়ে নেয়। তারপর কদম আর বিনা তাদের জমিতে যায় আর গিয়ে তাদের চোখ কপালে ওঠে। তাদের সব ফসল পচে গেছে। হায় হায়, হে আমাদের কি সর্বনাশ হয়ে গেছে গো, সব শেষ আমাদের। এ কি করে হলো গো? আমি তো সব ফসল ভালো রেখে গিয়েছিলাম। দুদিন আগেও তো ভালো ছিল। এই সর্বনাশ কে করলো আমাদের সাথে? এখন আমি কিভাবে সংসার চালাবো? হে সৃষ্টিকর্তা, এ তুমি আমার কি করলে? ওগো, তুমি যে জমিতে ওষুধ দিয়েছিলে তার কারণে পচেনি তো? ওই বকুল দাদাই আমাদের এই সর্বনাশ করেছে। বকু দাদা আমাদের এত বড় সর্বনাশ করতে পারলো? আমি কি ক্ষতি করেছিলাম তার? এভাবে কান্নাকাটি করে তারা বাড়িতে চলে যায়। নদীকে বকুল আর কমলা বেশ খুশি হয়েছে। দেখ এখন কেমন লাগে আমার সাথে পাল্লা দেওয়া, তাই না? এমন শিক্ষা দিয়েছি, আর কখনো আমার সাথে পাল্লা দিতে আসবি না। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। কদমের সংসারে আবার অভাব চলে আসে। তারা যেন নিঃস্ব হয়ে গেছে। খেয়ে না খেয়ে কোনো রকমে তাদের দিন চলতে থাকে। একদিন তাদের বাড়িতে এক বৃদ্ধা আসে। বাড়িতে কেউ আছিস? আমাকে কেউ সাহায্য করো। কে কে কথা বলছে বাহিরে? ও বুড়িমা, কি হয়েছে গো তোমার? মারে, আমি খুব ক্ষুধার্ত। আমাকে একটু খেতে দে না রে মা। খেতে না পারলে যে আমি মরে যাব। কিন্তু বুড়িমা, আমাদের ঘরে সামান্য একটু পান্তা ভাত আছে। আমি আমার স্বামীর জন্য রেখেছি। আমি আপনাকে ওইটুকু খাবারই দিতে পারবো। আপনি কি পান্তা ভাত খাবেন? হ্যাঁ, আমার একটু হলেই হবে। এরপর বিনা পান্তা ভাতটুকু বৃদ্ধাকে খেতে দেয় আর বৃদ্ধা মন শান্তি করে ভাতটুকু খায়। তুই অনেক ভালো রে মা, কিন্তু তোর চোখে মুখে এত চিন্তার ছাপ কেন রে মা? কি হয়েছে বল আমাকে। এরপর বিনা বৃদ্ধাকে সব কথা খুলে বলে। এসব শুনে বৃদ্ধা বলে, তোদের সাথে খুব অন্যায় হয়েছে রে মা। তোরা অনেক ভালো, তাই আমি তোদের সাহায্য করতে চাই। এই নে, এটা লাল লাউয়ের বীজ। তোর বাড়ির উঠোনে এই বীজ রোপণ করবি। দেখবি তোদের আর অভাব থাকবে না। যে তোদের ক্ষতি করতে চাবে তাদের ভয়ঙ্কর দশা হবে। আমি আসি রে তবে রে মা। এরপর বৃদ্ধাটি চলে যায়। আসলে বৃদ্ধাটি এসেছিল কদমদের সাহায্য করতে। বিনা বীজটি উঠোনে রোপণ করে
আর পরদিনই গাছটা এত তাড়াতাড়ি বৃদ্ধি হয়ে গেছে, বড় বড় লাউ ধরে গেছে। ওগো, দেখে যাও, আমাদের লাউ গাছে বড় বড় লাল লাউ ধরেছে। এরপর বিনা তাড়াতাড়ি ছুটে আসে, দেখে সত্যি গাছে অনেক লাল লাউ ধরেছে। ওমা, সত্যি তো, বুড়িমা তাহলে ঠিক কথাই বলেছিল। দেখবে গো, আমাদের আর অভাব থাকবে না। এরপর কদম সেই লাউ বিক্রি করতে থাকে। লাউ দেখে সবাই লাউ কিনতে আসতো। কদমদের অভাব দূর হয়ে যায়। এদিকে বকুলদের লাউ ব্যবসা বন্ধ হয়ে যায়, আর তাদের লাউ কেউ কিনতে চাইতো না। এ দেখে বকুলদের অনেক হিংসা হতে থাকে। হ্যাঁ গো, কদম দাদারা তো লাউ বিক্রি করে বেশ লাভবান হচ্ছে। আমার এসব আর সহ্য হচ্ছে না। এক কাজ করা যায়, রাতে চুপি চুপি গিয়ে ওদের লাউ গাছ কেটে দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বুদ্ধি দিয়েছো। এরপর বকুলেরা রাতে চুপি চুপি সেই লাউ গাছ কাটতে যায়। একটা লাউ ওদের দেখে বিশাল বড় হয়। তোরা এত শয়তান, তোদের আজ নিস্তার নেই। এই বলে লাউটি ওদের দুজনকে খেয়ে ফেলে। লোভের কারণে তাদের নিজের জীবনটাই চলে যায়। হিংসে অনেক নিকৃষ্ট একটি কাজ, যার ফলে নিজেরই ক্ষতি হয়। আমরা সবাই একে অপরের পাশে থাকবো।